স্বাগত নিউজ 24 সংবাদে। এই মুহূর্তে খবরে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। মিটফোর্ড হত্যাকাণ্ডে আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ধরা পড়া 7 জনের মধ্যে 3 জন আছেন রিমান্ডে। এদিকে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আতঙ্ক কাটছে না বাসিন্দাদের। নিরাপত্তার দাবিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল শাটডাউন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সচেতন শিক্ষার্থীর ব্যানারে বিচার দাবিতে সেখানে জড়ো হন বিক্ষোভকারীরা। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে মাথা থেতলে হত্যা মামলায় আরো 2 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার ভোরে নেত্রকোনা থেকে আসামি সজীব ও রাজীবকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবি। গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং ঘটনার সাথে জড়িত যে বা যারাই থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। গ্রেপ্তার সজীব মামলার 7 নম্বর আসামি আর রাজীব 10 নম্বর আসামি। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় 2 মামলায় গ্রেপ্তার হলেন 7 জন। আসামিরা ধরা পড়লেও আতঙ্ক কাটছে না এলাকাবাসী। নিরাপত্তার দাবিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাটডাউন কর্মসূচি পালন করছেন সেখানকার শিক্ষার্থীরা। আনসার ক্যাম্পের সামনে এবং আনসার এখানে ছিল, দায়িত্ব পালন করেছেন, সেটা আপনারাই দেখেছেন। যদি করতো তাহলে হয়তো এই ঘটনা হতো না। যতক্ষণ পর্যন্ত না ডিরেক্টর থেকে আমরা সঠিক কোনো স্টেপ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শাটডাউন চালায় যাব। শুধু মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নয়, সোহাগ হত্যার প্রতিবাদে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিটফোর্ডে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। সন্ত্রাসী কর্মকাণ্ড, এসব চাঁদা, এসব দুর্নীতি, এসব খুন খারাপি, এসব আমরা আমাদের এই বাংলাদেশের সুন্দর বাংলাদেশে আমরা দেখতে চাই না। নির্বাচন হয় নাই তো নির্বাচনের আগে এত কিছু করতেছে। যদি তারা নির্বাচনে যায় বা উত্তীর্ণ হয়ে তারা ক্ষমতা আসে তাহলে আমার বাংলাদেশের অবস্থা কি হবে? অপরদিকে সাধারণ মানুষের দাবি এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এইটা আমরা সঠিকভাবে বিচার চাই, যে সোহাগের যেরকমের মারছে ওই রকমের আমরা মার চাই। ঘটনার পর থেকেই মিটফোর্ড এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে। উচ্ছেদ করা হয়েছে ফুটপাতের সব দোকান। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। খুলনার বহিষ্কৃত যুবদল নেতা মাহবুব হত্যাকাণ্ডে কিলিং মিশনে অংশ নেওয়াদের তথ্য পেয়েছে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া সজলকে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে হত্যাকাণ্ডের নেপথ্যে পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে দাবি বিএনপি নেতাদের। আর প্রতিপক্ষের উপর দায় চাপিয়ে দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জামায়াত নেতাদের। মাকসুদ রহমানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গত ফেব্রুয়ারি মাসে কুয়েটে সংঘর্ষের সময় রামদাহাতে ছবি ভাইরাল হওয়া খুলনার যুবদল নেতা মাহবুবুর রহমান খুন হয় শুক্রবার। বাড়ির সামনে প্রাইভেট কার পরিষ্কার করার সময় তাকে গুলি করে হত্যা করে, পরে পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে। নৃশংস এই হত্যাকাণ্ডের পর ক্ষোভ দেখা দেয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে। স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা বলছেন, দৌলতপুর থানা বিএনপি অফিস ভাঙচুরের মামলায় বাদী ছিলেন মাহবুব। রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের। তাকে হত্যা করলে ওই এলাকায় তারা প্রভাব বিস্তার করতে পারবে, এরকম ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই তাকে হত্যা করা হয়েছে। রাষ্ট্রের তদন্ত সাপেক্ষে বেরোয় আসবে, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। হত্যাকারীরা চিহ্ন রেখে গেছে, যা অনেক কিছুর ইঙ্গিত করে বলে মন্তব্য স্থানীয় বিএনপি নেতাদের। তাকে হত্যা করার পরে কিছু চিহ্ন কিন্তু তার কাছে রয়ে গেছে। রক কাটা, দুই পায়ের রক কেটে দিয়ে চলে গেছে। এইগুলো তো ইন্ডিকেট করে অনেক কিছু। অভিযোগের তীর যখন জামায়াতের দিকে, তখন এই দলের নেতারা বলছেন, প্রতিপক্ষকে দোষ চাপানোর রাজনীতি থেকে এখন বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক দলের কর্মী কেন নিহত হলো, তাহলে এখন এইটা একটা প্রতিপক্ষ হিসাবে ওই পুরানো কায়দায় একটা দোষ চাপায় দেওয়ার একটা চেষ্টা চলতেছে। এটা অবশ্যই গ্রহণযোগ্য না। আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে আশাবাদী পুলিশ। যারা জড়িত বলে আমরা ধারণা করছি, এদেরকে ধরতে পারলে, যেহেতু আমাদের পার্টি কাজ করছে, ধরতে পারলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবো যে কী কারণে হত্যাকাণ্ডটা ঘটতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। যখনই কোনো ফৌজদারি অপরাধের রাজনৈতিক রং লাগানো হয়, তখনই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। আর সাবেক পুলিশ প্রধান নুরুল হুদা মনে করেন, সমাজে অপরাধের মাত্রা বৃদ্ধির প্রধান কারণ আইন শৃঙ্খলা বাহিনীর শৈথিল্য প্রদর্শন। অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলাবুনি।
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় লালচাঁদ ওরফে সোহাগকে। জানিয়ে চলছে আলোচনার সমালোচনা। এর উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক মহলেও। গেল 11 জুলাই চাঁদপুরে জুমার নামাজের পর মসজিদের ভেতরে ইমাম মাওলানা নুরুর রহমানের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা হয়। একই দিন খুলনার দৌলতপুর থানা যুব দলের সাবেক নেতা মাহবুবুর রহমান মোল্লাকে গুলি করে ও রক কেটে হত্যা করে দুর্বৃত্তরা। অবশ্য পুলিশ হেডকোয়ার্টার্স বলছে এই 3টি ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। একেবারে প্রত্যেকটি ঘটনাকে কিন্তু আমরা গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি এবং আপনারা দেখেছেন যে প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে কিন্তু অপরাধীরা কিন্তু গ্রেফতার রয়েছে। হঠাৎ কেন আবার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি? এর পেছনের কারণই বা কি? অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্র, সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত এমন কোনো পদক্ষেপ নিতে পারেনি যাতে অপরাধীরা ভয় পায়। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান বিবৃতিতেই সীমাবদ্ধ। সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় বিবৃতি দিয়েছেন নিজের হাতে আইন তুলে না নেওয়ার জন্য। বাংলাদেশে যদি বিবৃতি দিয়ে মানুষকে আইনের পথে রাখা যেত তাহলে তো আমাদের জীবন ব্যবস্থা আরো অনেক ভালো হতো। আমাদের আইনের শাসনের সূচকে বাংলাদেশ অনেক এগিয়ে থাকে। বর্তমানে মাঠের অপরাধ বাস্তবতা ও পরিস্থিতি অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীর মাঠে কাজ করা আর নীতি নির্ধারণী পর্যায়ের সমন্বয়হীনতাকেও দুষছেন অপরাধ বিশেষজ্ঞরা। যখন কোনো একটা অপরাধ হয় তখন আমরা একটা রাজনৈতিক পরিচয়ের ডামাডোল খুলে বসি। যারা ক্ষমতায় ছিলেন বা শক্তিশালী দল এই আচরণ করেছে, এখন এই হচ্ছে, এই তুলনামূলক চিত্র আসলেই তখন যে কোনো অপরাধ খুব আসলে ছোট হয়ে যায়। এসব ঘটনায় উদ্বেগ ও শঙ্কার কথা জানিয়ে সাবেক আইজিপি নুরুল হুদা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। ফৌজদারি অপরাধে রাজনৈতিক রং চড়ানো ঠিক নয় বলেও মনে করেন তিনি। একটা তো পক্ষে শৈথিল্য আছে, এটা তো বোঝাই যাচ্ছে। কেননা যে সমস্ত ঘটনা একটা হলে বা যেখানে আইন নিজের হাতে আইন তুলে নেওয়া হচ্ছে সেখানে কঠিন অ্যাকশন হওয়া উচিত। কঠিন অ্যাকশন বলতে অ্যারেস্ট বোঝায়, কারণ এগুলো ফৌজদারি অপরাধ। এখানে ওই কার ব্যক্তিগত কি আছে, রাজনৈতিক এটাকে রং চড়ানো, এগুলো খুবই আনফরচুনেট। রাজনৈতিক পরিচয়ের অভিযোগ নিয়ে ডিএমপি বলছে, অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখার সুযোগ নেই। এটা চলমান প্রক্রিয়া, আমরা অপরাধীর সম্পর্কে তথ্য সংগ্রহ করছি এবং এটা অব্যাহত থাকবে। চাঁদাবাজি নাকি ব্যবসায়িক কোন্দলে সোহাগ হত্যা, সেটি জানতে মোটিভ নিয়ে তদন্ত চলছে। যে পরিসংখ্যান তাতে বলে না, কিন্তু খুব বেশি মাত্রায় বেড়েছে। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। নির্বাচনের আগে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ চিরুনি অভিযানে আইন শৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিশেষ এই অভিযান শুরু রোববার থেকেই। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এই কথা জানান তিনি। এদিকে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বেড়েছে আরও 2 মাস। গত বছরের 5 আগস্টের পর দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। এমন অবস্থা সামাল দিতে 17 সেপ্টেম্বর থেকে সেনাবাহিনীর কমিশন অফিসারদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়। পরে বিমান ও নৌবাহিনীর কর্মকর্তারাও এই ক্ষমতা পান। শুরুতে যা ছিল 60 দিনের জন্য, পরে মেয়াদ বাড়ানো হয় দফায় দফায়। সেই মেয়াদ আবারও 60 দিনের জন্য বাড়ালো জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক। সিদ্ধান্ত হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে বিশেষ পদক্ষেপ। আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের পাশাপাশি চলবে বিশেষ চিরুনি অভিযান। মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং করবে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে। উপদেষ্টা জানান, আগামী 31 ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। নির্বাচনের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে যে আমাদের প্রস্তুতি আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাই। নির্বাচন ক্ষেত্রে আপনারা জানেন, এটা হলো আইন শৃঙ্খলা বাহিনী যেমন একটা স্টেক হোল্ডার, প্রশাসন হলো একটা স্টেক হোল্ডার, আর একটা স্টেক হোল্ডার ইলেকশন কমিশন, আর একটা হলো সবচেয়ে বড় হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে তারা। এখানে 4 ভাগের 1 ভাগে কিন্তু
আমাদের প্রিপারেশনটা আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাচ্ছি। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার বিচার কাজ দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার প্রস্তুতি চলছে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা কি সরকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছেন। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। নির্বাচনের আগে দলের ভেতরে শুদ্ধি অভিযানে নামছে বিএনপি। নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত 11 মাসে সারা দেশে 4,500 নেতাকর্মীর বিরুদ্ধে নেওয়া হয়েছে সাংগঠনিক ব্যবস্থা। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বিএনপি, বলেন মির্জা ফখরুল। মারুফা রহমানের বিশেষ প্রতিবেদন। জুলাইয়ের গণ আন্দোলনের পর দলীয় ইমেজ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত সারা দেশে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে 4 থেকে 4,500 নেতাকর্মীর বিরুদ্ধে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিউজ 24-কে জানান, বিএনপিতে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে শৃঙ্খলা। তাহলে প্রশ্ন আসে, এত কিছুর পরও কেন ঘটল মিটফোর্ডের মতো ঘটনা? তবে কি নিয়ন্ত্রণ হারাচ্ছে হাইকমান্ড? 15 বছরে আপনার এই ফ্যাসিস্ট সরকারের আমলে এরা যে সমস্ত ঘটনাগুলো দেখেছে, সেই ঘটনাগুলো তাদেরকে কিছু প্রভাবিত করতে পারে যে হয়তো ক্ষমতা যখন নাই, আওয়ামী লীগ যখন চলে গেছে, তখন তারা যে কোনো ব্যবস্থা নিতে পারে, এই ধরনের একটা ব্যবস্থা থাকতে পারে। অন্যদিকে আরেকটা হতে পারে যে আইন শৃঙ্খলা বাহিনী প্রপারলি তারা এই ব্যবস্থা নিচ্ছে না। তাদের তো চিহ্নিত করা ছিল আগে থেকে যে এই এলাকাতে কারা কারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করা। আমরা তো আমাদের চেয়ারম্যান সাহেব তো ইতিমধ্যে টিম করে দিয়ে তারা চিহ্নিত করে আমরা তাদেরকে বহিষ্কার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। সুতরাং এই যে চিন্তা ভাবনাটা হচ্ছে যে বিএনপি একটা কোন ধরনের দৃষ্টান্ত রাখতে পারে। আমরা 4,500 মানুষকে আমরা বহিষ্কার করেছি, এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে? একটা পলিটিক্যাল পার্টি তার নির্বাচন করার আগে, ক্ষমতা যাওয়ার আগে, সে তার দল থেকে আপনার 4,500 মানুষকে আপনার বহিষ্কার করেছে। দ্যাটস আই থিঙ্ক দ্যাটস এনাফ। তারপরে আমরা কাজ করছি এবং আমরা ভবিষ্যতে এই ঘটনাগুলো যেন না ঘটে, সে তার জন্য সাংগঠনিক যে ব্যবস্থাগুলো নিলে আরো ভালোভাবে আসবে, সেটা একটা চেষ্টা করছি আমরা। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের আগ মুহূর্তে এত নেতাকর্মীকে বহিষ্কার করে বিএনপি বার্তা দিতে চেয়েছে দলীয় শৃঙ্খলাকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। এই ঘটনাগুলো ধরে আসলে সামনের যে নির্বাচন, সেখানে ভোট বাক্সে কেমন প্রভাব পড়তে পারে? কিছুটা প্রভাব তো জনগণের মধ্যে পড়বেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমরা স্বীকার করতেই পারি না। যেহেতু বিএনপির ট্যাগ তাদের সঙ্গে আছে, এই ট্যাগগুলোকে আমরা বাদ দিতে চাই। যত কিছু যেই ধরনের যারা আছে এখনো যে কিছু থাকে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা, তাদেরকে বের করে দেওয়া, এবং যারা পিছনে আছে তাদেরকে দল থেকে বহিষ্কার করার ব্যবস্থাটা আমরা নিচ্ছি। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত 11 মাসে দেশব্যাপী 349টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে 87 জন নিহত ও 3,929 জন আহত হয়েছেন। এসব ঘটনার মধ্যে 323টির সঙ্গে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো জড়িত ছিল এবং এই নিহতদের মধ্যে অন্তত 77 জন এবং আহতদের মধ্যে 3,653 জন বিএনপি কর্মী। বিএনপির তথ্য অনুযায়ী অভিযুক্ত ঘটনায় এখন পর্যন্ত সারা দেশে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নিয়েছে দলটি। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুর্বৃত্তদের বাদ দিতে দলে শুদ্ধি অভিযান শুরু করছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, শাস্তির পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকেও আহ্বান জানানো হচ্ছে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। জিরো টলারেন্সই এখন বিএনপির নতুন বার্তা। আমার দলের নেতাকর্মীদের কাছে আমাদের আহ্বান থাকবে, যে কাজগুলো গণতন্ত্রের ক্ষতি করবে, এই কাজগুলোর বাইরে থেকে দেশকে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সেইভাবে আপনারা এগিয়ে যাবেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সম্মত রাজনৈতিক দলগুলো, এমনটাই জানিয়েছে বিএনপি ও ঐকমত্য কমিশনের সহ সভাপতি
জরুরি অবস্থা জারি করা নিয়েও ঐকমত্য এসেছে। দলগুলো মনে করে রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রীর পরামর্শে এই বিশেষ অবস্থা জারি করতে পারবেন না, নিতে হবে মন্ত্রিসভার অনুমোদনও। এছাড়া প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে নিয়োগের বিষয়েও একমত দলগুলো। রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রতি হুমকি কিংবা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগে রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা জারি করতে পারবেন। রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো এ প্রস্তাবে একমত হয়। তবে সরকার বা শাসক দল যেন জরুরি অবস্থা জারি করে রাজনৈতিক সুযোগ না নিতে পারে, সে লক্ষ্যে জরুরি অবস্থা ঘোষণায় রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধী দলীয় নেতার পরামর্শ নেয়ার বিধানও প্রস্তাবনায় রাখার পরামর্শ দেয় রাজনৈতিক দলগুলো। জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে যে ফরমেশনটা আগে ছিল, প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে প্রেসিডেন্ট সেটা করতেন। এখন আমরা বলেছি না, এটা মন্ত্রী পরিষদ এবং বিরোধী দলের যিনি প্রধান তাকে অন্তর্ভুক্ত করেই মন্ত্রী পরিষদে এই আলোচনাটা হইতে হবে। জরুরি অবস্থার নামে কেওয়াসকে কেন্দ্র করে ক্ষমতাকে কুক্ষিগত করবার যে বারবার চক্রান্তগুলো দেখেছি, সেইটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে যেহেতু বিরোধী দলের এখানে ইনভলভমেন্ট থাকবে। প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া কি হবে তা নিয়েও একমত হয় বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কোনো রাজনৈতিক দল তারা যদি তাদের ম্যানিফেস্টোতে জনগণের কাছে এটা নিয়ে যান যে আপিল বিভাগে দুজন জ্যেষ্ঠতমের মধ্যে একজনকে নিয়োগ করা হবে, সেইটা যদি জনগণ রায় পায় তাহলে তারা সংবিধানে সেটা সংযুক্ত করতে পারবে। তো যেহেতু দুইজনের মধ্য থেকে হবে না, একজনের মধ্য থেকে হবে, এই বিতর্কটা শেষ করা যায়নি, সেজন্য ঐকমত্য কমিশন একটা প্রস্তাব এভাবে দিয়েছেন যে সিনিয়র মোস্টকে বিচারপতি, প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার পক্ষে একমত হয় সকল রাজনৈতিক দল। তবে সেই সরকারের গঠন প্রক্রিয়া কি হবে এবং কারা হবেন সেই সরকারের সদস্য, এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে কমিশনের বৈঠকে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কয়েকটি বিকল্প প্রস্তাব রাখা যায় কিনা এ ব্যাপারে সবাই একমত। তো সেই জন্য সেই জুডিশিয়ারি নির্ভর প্রস্তাবগুলোর বাইরে যদি কয়েকটি প্রস্তাবে আমরা আগে একমত হতে পারি সবাই মিলে, তাহলে জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখা যায়। সবাই একটা জায়গায় এসেছে যে রাষ্ট্রপতিকে রাখা ঠিক হবে না সর্বশেষ অপশন, তা আমরাও মনে করি যে রাষ্ট্রপতিকে না রাখতে পারলেই ভালো। আমরা মনে করি পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের কাছে, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে তত্ত্বাবধায়ক সরকারের জবাবদিহিতার বিধানটাও যুক্ত করা দরকার। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি বিশ্বাস করেন চলতি মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়ন করা সম্ভব হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আপনারা দেখছেন 24 এর সন্ধ্যা সংবাদ। একটা বিরতি নিচ্ছি, ফিরছে আর খবর নিয়ে সাথেই থাকবেন। স্বাগত আরেকবার। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। পেশি শক্তি ও প্রশাসনকে ব্যবহার করে চাঁদাবাজ এবং লুটের রাজত্ব কায়েম করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার 13তম দিনে জাতীয় নাগরিক কমিটি পিরোজপুর জেলা শাখার আয়োজনে পথসভায় কথা বলেন তিনি। এর আগে দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় বক্তব্য দেন তারা। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ সবকিছু এই সরকার, গত সরকার করেছে। গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা মাফিয়া তন্ত্রের ব্যবস্থায় ফিরে যেতে চাই না। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, স্ট্রেট ফরওয়ার্ড, এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে এবং ঐকমত্য কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী
এইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে। আরও একটা বিরতির সময় হলো, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত। নিউজ 24 সংবাদ দেখছেন আপনারা। ফেনীর 6টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন মেরামতের জন্য প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। এর মধ্যে বল্লামুখ বাঁধ গুরুত্বপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, অর্থের পরিমাণে বাঁধটি মানসম্মত হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পে কোনো দুর্নীতি হচ্ছে না। বাঁধটি সম্পূর্ণ হতে আরও 3 মাস সময় লাগবে। মঞ্জুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। ফেনীর মুহুরী নদীর তীরে ভারত বাংলাদেশ সীমান্তে সংস্কার করা হচ্ছে বল্লামুখ বাঁধ। দৈর্ঘ্য 680 মিটার। 2024-এর বন্যায় গুরুত্বপূর্ণ এ বাঁধটিও ক্ষতিগ্রস্ত হয়ে পানিতে ভাসে ফেনী সহ 3টি জেলা। বল্লামুখ বাঁধ তৈরিতে বরাদ্দ দেয়া হয় 5 কোটি 39 লাখ টাকার বেশি। তবে স্থানীয়রা বলছেন কোটি কোটি টাকার বাঁধ এত নড়বড়ে হলে সামনের পুরো বর্ষা মৌসুমে আবারও ভোগান্তি পোহাতে হবে। এছাড়া দুর্নীতির অভিযোগ তুলছেন তারা। এই রাস্তাটা কাটিয়ারে এখন খাদত কিছু দিচ্ছে, ওইখান দিয়ে একটা রাস্তা আছিল, এই রাস্তাটা এটারে কাটিয়ারে আনিয়ে লাইছে। এখানে উত্তর দিয়ে একটা রাস্তা আছিল, এটারও কাটিয়ে নিয়ে এখানে পালাইছে। এরা মারিয়ে আনে না বাইরের থেকে। তালাব না কোন করতে তেন কোনদার হিয়ে কিছুটা কাম করছে, কিন্তু এত নাথিন কাম এত একটা কামারও হুঁতে নাই। এখান থেকে একটু পানি ঢুকবে, আমাদের ওই যে রাঙ্গামাটি পূর্ব রাঙ্গামাটি হইয়া ওরা খাল খনন করছে, ওদিক দিয়ে পানিটা ঢুকা ফির বাংলাদেশে বন্যা। গত মাসে বাঁধের কাজ সম্পূর্ণ করার কথা থাকলেও এখনও পর্যাপ্ত জিও ব্যাগ বা ব্লক স্থাপনের মতো টেকসই ব্যবস্থা দেখা যায়নি। ফেনী পানি উন্নয়ন বোর্ড বলছে পুরো কাজ শেষ করতে আরও 3 মাস সময় লাগবে। সীমান্তের জটিলতার জন্য শুরু করতে লেট হইতে, এখন হচ্ছে যে কাজটা আবার হচ্ছে যে ঠিকাদার কর্তৃক টাইম এক্সটেনশনের জন্য আমাদের ঊর্ধ্বতন কাজের কাছে ওনারা অ্যাপ্লিকেশন করছে, এখন টাইম এক্সটেনশন হচ্ছে প্রক্রিয়াধীন আছে আর কি। 2024 সালে 6টি বাঁধের 99টি অংশে মেরামতের জন্য 19 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও এবারও 20টি জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 3টি জেলা। যেখানে বাঁধ সেখান থেকে মাটি তুলেই তৈরি করা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণের বাঁধ। টানা বৃষ্টি আর উজানের পানিতে ভাঙন দেখা দেয় এসব বাঁধে। স্থানীয়দের দাবি টেকসই বাঁধ নির্মাণ বন্যা নিয়ন্ত্রণের একমাত্র সমাধান। ফেনীর বল্লামুখা বাঁধ থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। এবার অর্থ বাণিজ্য সংবাদ। এনবিআর সংস্কার অধ্যাদেশে শব্দ চয়নে কিছু ভুল ছিল, সংশোধন করতে নীতিমালা করা হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। রোববার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। জ্বালানি উপদেষ্টা বলেন, দেশে অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা এবং রাজস্ব আদায় বাধাগ্রস্ত করাই আন্দোলনের উদ্দেশ্য ছিল। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে 2টি বিভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটি রাজস্ব নীতি বিভাগ এবং আরেকটি রাজস্ব বাস্তবায়ন বিভাগ। এই 2 বিভাগেই সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগে একটি নীতিমালা করা হবে। একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এইটা অর্থনীতির ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে এবং রাজস্ব আদায় বাধাগ্রস্ত করা এটা হয়েছে। সমস্যাটার সূত্রপাত হচ্ছে যে বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্যান্য ক্যাডারের যে বিরোধ, এবং এইটা ওই যে শুল্ক আবগারি এবং আয়কার, এটা একটা পুরনো বিরোধ। আপনারা জানেন যে ওদের আরেকটা 24 ক্যাডার না কত মিলে একটা ওদের আরেকটা সেশন আছে, তো এইটা হচ্ছে মূল কারণ। আর এই ছিল নিউজ 24 সংবাদে। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সিপনির ফেস মাস্ক।